আগের পর্বগুলোতে কেরালার বন, জঙ্গল, পাহাড়, নদী অনেক কিছুই দেখলেন। এইবার আসুন দেখি কেরালার সমুদ্রের অসাধারণ বিস্তার। সাথে রয়েছে সবুজ ঘন ম্যানগ্রোভের অরণ্য। দক্ষিণ ভারতের এই রাজ্যটি এত বৈচিত্র্যময়, সত্যি আমাদের তাক লেগে যায় প্রতি মুহূর্তে। কখনো সমুদ্র অত্যন্ত গর্জনশীলা, আবার দেখা যায় কখনো সমুদ্র চুপচাপ তার রূপ দিয়ে আমাদের মোহিত করে রেখেছে। দিনের শুরুতে সূর্যোদয় এবং শেষে সূর্যাস্ত যে এত সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এই সিরিজে ঘুরতে ঘুরতে আবার হঠাৎ পেয়ে গেলাম একটি লাইট হাউসের খোঁজ, সেটাও অত্যন্ত সুন্দর ছিল। চলে এসেছিলাম কেএসআরটিসি বাস স্ট্যান্ডে, ওইখানকার বাস ছাড়বো, দিয়ে যাব হচ্ছে থার্ড পার্ট কি সি বিচ। এখন ফার্স্টে গেলাম জঙ্গল, একদম রিজার্ভ ফরেস্ট। সেকেন্ডে থাকলাম পাহাড়ের সাথে সাথেও জঙ্গল ছিল। থার্ড পার্টে হচ্ছে সমুদ্র সৈকত। এই বাসটা করে মুন্নার থেকে যাবো ত্রিবন্ধম, এই বাসটা করে ত্রিবন্ধম যাবো, দিয়ে ত্রিবন্ধম থেকে যাব হচ্ছে ভাড়কালা। ত্রিবন্ধমে এবার আমরা সে কোবালাম যে বিচটা আছে সেটা এক্সপ্লোর করতে পারতাম, কিন্তু ওখান থেকে স্কুটি নিলে, যেহেতু ভাড়কালা থেকে আবার ফেরার ট্রেন আছে, তাই ওখান থেকে স্কুটি নিলে একটু প্রবলেম হলো। আজকে বেশ ঠান্ডা আছে, তাই রীতিমতো একদম সোয়েটার সব কিছু পরে নিয়েছি। তো এই বাসটা হচ্ছে বাসটা দেখে নাও, তোমাদের আবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাসটা, এটা কিন্তু এসি বাস নয়, এটা নর্মাল বাস। এটা হচ্ছে 8টার বাস বেসিক্যালি। এই বাসে করেই ত্রিবন্ধম যাব, দিয়ে ত্রিবন্ধম থেকে ফার্দার ট্রেনে উঠতে হবে। তাছাড়া ট্রেন ছাড়াও তোমরা অনেক অপশান পাবে, গাড়ি করেও তোমরা যেতে পারো। বাট আজকের যে ডাবল ডেকার রুটের যে মানে বাস এক্সপিরিয়েন্সটা যেটা অসাম ছিল, সেটার মানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, কী করে বুক করতে হবে সমস্ত কিছু দেওয়া থাকবে। আর এই দেখো এই বাসটা, একবার সিটের ডিস্ট্রিবিউশনটা উঠে দেখিয়ে দেবো, তোমরা তখন দেখে নিও কেমন কমফোর্টেবল কিনা। তো এটা যথেষ্ট চিপ, মোটামুটি সব কিছু মিলিয়ে ট্যাক্স ফ্যাক্স আরও যে সমস্ত ফিজ হয় সব কিছু মিলিয়ে মোটামুটি ধরো 500 পার হেড করে লাগবে এখান থেকে মুন্নার থেকে ত্রিবন্ধম পৌঁছাতে। এবার পরপর বাস আছে প্রচুর, বাসের টাইমিংগুলোও দেওয়া থাকবে তোমাদের ভিডিওতে, দেখে নিও কখন কি টাইমিং আছে। সো এবার জার্নি স্টার্ট করব। মুন্নার এখানে শেষ হয়ে গেল। মুন্নার কিন্তু আজকে জার্নিটা অসাম ছিল, মানে ভাবিনি এত বৃষ্টি পড়ছে, মানে ভাবতেই পারিনি এত সুন্দর ঘুরবো। একটুখানি রোদও উঠলো, দ্যাট ইজ লাক বলতে হবে। সো চলো এবার যাওয়া যাক ত্রিবন্ধমে, দিয়ে লাস্ট পার্ট তো অবশ্যই দেখতে হবে। থাকো হারিয়ে যাওয়ার গল্পের সাথে, দেখা হচ্ছে আবার, টাটা। ভিতরে বাসের ডিস্ট্রিবিউশন বেশ ভালোই ছিল, মোটামুটি একজন আরামসে শুয়ে, যেহেতু পুশব্যাক সিট ছিল, যেতে পারবে। এখন উঠে পড়লাম বাসে, যথেষ্ট স্পেশিয়াস বাস, কিন্তু মানে বেশ ভালোভাবে বসে যেতে পারবে। মোটা মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু ভালোভাবে বসে যেতে পারছি, তো সমস্যা নেই। এই যে মুন্নার ফাইনালি ছেড়ে চলে যাচ্ছি, এবার যাচ্ছি ত্রিবন্ধমের দিকে। চার্জার ফার্জার সব আছে, কোনো সমস্যা নেই। এখানে বোতল রাখার জায়গা আছে, বোতল রেখেছি। চলো যাওয়া যাক। নেমে পড়লাম ত্রিবন্ধম রেলওয়ে স্টেশন এর কাছে, মানে বাস স্ট্যান্ডে বেসিক্যালি ত্রিবন্ধম বাস স্ট্যান্ডে। এই বাসটা করে এসেছিলাম। এখানে কিন্তু লাইভ ডরমেটারিও আছে, ক্লোকরুমও আছে, চাইলে এখানে ক্লোকরুম বা লাইভ ডরমেটারি ইউজ করতে পারো। যেহেতু আমরা ট্রেনে করে যাবো, সেই জন্য এখন ত্রিবন্ধম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাবো। এই দিক দিয়ে সোজা, মানে ম্যাপে দেখাচ্ছে সোজা বেরিয়ে ডান দিকে, তো সেই দিকেই যাবো। দিয়ে তারপরে ওখানে এসি লাউঞ্জ যেখানে আছে সেখানে থাকবো, থেকে তারপরে ট্রেনে উঠবো ফর ভাড়কালা। এখানে মোটামুটি সময় লাগলো 5:30 বাজে। এখন উঠেছিলাম রাত্রিবেলা 8টার দিকে, 8:10-15 হবে। 5:30 অনেকটা সময় লেগেছে। ওরা কিন্তু বলেছিল 2:30 পৌঁছে যাবো। 5টা মতো স্টপ দিয়েছে, আর কোনো জায়গায় কিন্তু মানে বেসিক্যালি সত্যি কথা বলতে দাঁড়াইনি, দাঁড়িয়ে যে ওয়াশরুম ইউজ করা সেটা কিন্তু করে। তোমরা যদি চাও যে ওয়াশরুম মাঝখানে ইউজ করবে, বেশ চাপের ব্যাপার আছে কিন্তু। সো ট্রাই টু, মানে যদি বাস অ্যাভেল করো একবার একদম ভালোভাবে ওয়াশরুম সেরে ওঠো। মাঝে হয়তো দাঁড়াতে বললে দাঁড়াবে, কিন্তু
এটা কি কাইন্ড অফ লোকাল বাস, এক জায়গায় দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে লোকজন তুলছে, আবার চলে যাচ্ছে, এরকম টাইম। মানে আমাদের যেরকম হয় দূরপাল্লার বাসে যে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে তোমাদের টাইম দেয় 10 মিনিট 20 মিনিট, একবারই দিয়েছিল, দ্যাট ইজ ওয়ান টাইম, একদম শুরুর দিকে। সো এটা বলে দিলাম, কিন্তু যারা বাসে করে যাবে এটা মাথায় রেখো যে অনেকক্ষণ ধরে যে টাইম গ্যাপ 10 মিনিট 15 মিনিট সেটা কিন্তু অসম্ভব না। তো চলো এখন যাই ত্রিবান্দ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই দেখো এইটা জাস্ট বাস স্ট্যান্ড, আর উল্টো দিকেই হচ্ছে ত্রিবান্দ্রাম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। সেম মানে একদম কাছেই, কোথাও যেতেই হবে না, নেমেই সামনেই পেয়ে যাবে। চলো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পিক প্যারাডাইস বলে একটা রেস্টুরেন্ট। মানে আসার সঙ্গে সঙ্গে একটা চূড়ান্ত যাকে বলে খিল্লি হয়ে গেল যে একটা বুক করা ছিল, অলরেডি একটা বুক করা ছিল, বাট দেখা গেল যে সেটা অলরেডি গন আউট। মানে সেটা ছিল একটা ডুপ্লেক্স রিসর্ট টাইপের, মানে ডুপ্লেক্স পুরো রুম আছে, ওপরে একটা থাকার জায়গা, নিচে একটা থাকার জায়গা। তো সেটা একরকম ছিল, মানে এসে বলছে যে সেটা অ্যাভেলেবেল নেই। মানে আই ডোন্ট নো, মানে সেই রিসর্টটা তোমাদের বলে দিই নামটা, সাউথ ক্লিফ বিচ রিসর্ট, প্রচণ্ড আনপ্রফেশনাল, ভুলেও এখানে বুক করো। তো এবার সঙ্গে সঙ্গে খুঁজতে আরম্ভ করলাম, খুঁজে আলটিমেটলি পাওয়া গেল একটা জায়গা, সেটা তোমাদের দেখিয়ে দিই জাস্ট। এই দেখো এটা হচ্ছে রুমটা, বেসিক্যালি এটা থাকার জায়গা, এই যে রুম। আচ্ছা, আর এইখানে আছে অনেক কিছু, মানে ভেরিয়াস কাইন্ড অফ থিংস আর কি আছে, সত্যি কথা বলতে কি। এটা হচ্ছে কি বলে তোমার সব খাওয়া দাওয়ার সব জিনিসপত্র দিয়েছে, কফি টফি দিয়েছে, মাইক্রোওয়েভ দিয়েছে, একটা ফ্রিজ দিয়েছে। আর এই দেখো এটা একটা ওয়াশরুম, ওয়াশরুমও ভালো, খারাপ না একদম, যাকে বলে এই যে এরকম টাইপের ওয়াশরুম দিয়েছে। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, গিজার ফিজার সব আছে। তো আমাদের এবার যেটা মেইন অ্যাট্রাকশন সেটা দেখাই, এসো আমার সাথে। আস্তে আস্তে মানে রিভিল করা হচ্ছে। এই যে এই দিক দিয়ে সাইড দিয়ে পুরো কাঁচের জানলা, ঠিক আছে, আচ্ছা এইদিকে পুরো কাঁচের জানলা, পুরো সি ভিউ, অ্যান্ড ফাইনালি come with us. This is the main attraction of the room. পুরো একদম দুর্দান্ত সি ভিউ, সাথে রয়েছে জাকুজি, আর চাইলে এখানে সমুদ্রের হাওয়া খেতে চাও, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কয়েকজনই সি বিচে দেখা যাচ্ছে, কয়েকজন আছে এখান দিয়ে একদম ডিরেক্টলি সমুদ্রের হাওয়া খেতে পারবে। একদম সামনে নীল সমুদ্র যাকে বলে, সাধারণ সুন্দর লাগছে। এইটার তো কোনো কথাই নেই, জাকুজিটার তো কোনো কথাই নেই, জাকুজিতে শুয়ে শুয়ে রিল্যাক্স করো, ঠিক আছে। তো বন্ধ করে দিই কারণ বৃষ্টি আসছে। সো দিস ইজ দ্য রুম করেছিলাম, তো সেটা রিফান্ড করলো, রিফান্ড করে দিয়ে এখানে একটু কস্টিংটা বেশি পড়লো আগের থেকে। এটা যদি আগে থেকে বুক করতাম আরও কম কস্টিংয়ে হতো, কারণ এদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এরা রেটটা কম দিয়েছিল। সো কিছু করার নেই, ইটস লাক, ইউ কান্ট ডু এনিথিং। সো এটার মোটামুটি মানে এখন রাইট নাও, মানে যেহেতু হঠাৎ করে বুকিং করতে হলো, তাই রাইট নাও ভাড়া পড়লো প্রায় 7000 পার ডে। আর যখন আগে থেকে বুক করতাম হয়তো 6000-এও হয়ে যেত। সো দিস ইজ দ্য থিং। এখন দেখি একটু ফ্রেশ হবো, কারণ আসার পর থেকে যা চললো, আপাতত ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি কোথায় গিয়ে ঘুরতে যাবো, স্কুটি নেবো নাকি, এত বৃষ্টি যেহেতু পড়ছে তো অটো করে যাবো না কি করে যাবো, আর কি কি খাবো দাবো সেটাও অবশ্যই তোমাদের দেখাবো। চলো আপাতত টাটা। হ্যালো, এখন খাবার জাস্ট অর্ডার করলাম একটা সামনের একটা ক্যাফে থেকে, ক্যাফের নামটা বলছি, তার আগে কী কী অর্ডার করেছি দেখো। এই যে এখানে আছে একটা চিলি চিকেন আছে, চিলি চিকেন, এইটা মনে হয়, ও এটা হচ্ছে নান আছে, এটা কিছু স্যালাড ফ্যালাড দিয়ে সম্ভবত, জানি না কি। আচ্ছা এটা রায়তা বিরিয়ানির সাথে খাবার জন্য, আর আছে বিরিয়ানি, দ্যাট ইজ টুডেজ ফুড। আর এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর সমুদ্রের দৃশ্য, এখানে চুপচাপ বসে থাকবো, সমুদ্রের গর্জন শোনো, আর কি
আর কিছু যেন জীবনে চাই না। তো কীরকম কী খাবার আছে সেটার রিভিউ দেবো আমাদেরকে। জাস্ট স্নান করে উঠলাম, ওই জাকুজিতে স্নান করলাম বেসিক্যালি, দিয়ে এবার খাওয়া দাওয়া স্টার্ট করবো। খেয়ে দিয়ে তোমাকে রিভিউ দেবো যে কীরকম খাবারটা ছিল। চলো আপাতত খাওয়া স্টার্ট করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আগে ঠিকঠাক অ্যারেঞ্জ করে টাটা। রেডি টু এক্সপ্লোর ভারকালা অ্যান্ড আদার বিচেস। সো চলো, এখন স্কুটি নিয়ে নিয়েছি যাওয়ার জন্য একদম। সো দেখা যাক কতদূর যাওয়া যায়। বৃষ্টি তো প্রচুর পড়ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন হিন্ড্রেন্স। সো দেখা যাক কি হয়। মাঝে গোটা দিন পুরো বৃষ্টি হয়েছিল, তাই ঘুরতে পারিনি। পরের দিনকে একটু আবহাওয়া ঠিক হওয়ায় ঘুরতে গেলাম। চলে এলাম একটা সমুদ্র সৈকতে, নাম একটা খটোমটো নাম, আরিভালাম কাইন্ড অফ। তো এখানে আছে ক্যানাল, আর এটা হচ্ছে সি বিচটা। মানে পরপর মানে বেসিক্যালি কোভালামের দিকে যত এগোবো পুরো এরকম টাইপের বিচ রোড পাবো। এখন পুরো ফাঁকা। তোমরা যদি কেউ চাও তাহলে এখানে এসে মানে কীভাবে স্নান টান করবে তারাও করতে পারো। আরিভালাম বিচ ডেভেলপমেন্ট অফ টুরিজম। বিভিন্ন আননোন জায়গায়, বিশেষ করে ভারকালার জায়গায়। তো ওইখানে উঠে হচ্ছে সে প্যারাশুট টাইপের, তোমরা সেটাও এক্সপিরিয়েন্স করতে পারো। আর এদিকে পুরো সি হোপ ফর দ্য বেস্ট, যেন বৃষ্টি না হয়। ভারকালা থেকে বেরোনোর পর যে রাস্তাটা তোমরা ধরবে একদম কোভালাম যাওয়ার উদ্দেশ্যে, পুরো বিচ ট্রেক যাকে বলে সেই রকম কোস্টাল ট্রেক করতে করতে এগোবে। এত সুন্দর সুন্দর বিচ ডান দিকে পড়ছে এবং বাঁ দিকে ব্যাকওয়াটার কখনো কখনো পড়ছে। তাই অসাধারণ এই যাত্রা। অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব তোমরা স্কুটি নিয়েই যেও, না হলে কিন্তু এই মজা পাওয়া যাবে না। গাড়ি এতটাই বদ্ধ অবস্থায় থাকে যে সেই সৌন্দর্যটা ঠিক উপভোগ করা যায় না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এই রাস্তার মাঝেই যেতে যেতে দেখেছিলাম খুব সুন্দর সমুদ্র সৈকত, এবং সেই সমুদ্র সৈকতে একটি জনমানবও নেই। তাই যখন ইচ্ছা হচ্ছিল স্কুটি থেকে নামছিলাম আর ছবি তুলছিলাম। একটা ব্রিজ পেরোচ্ছিলাম, যেই ব্রিজের একদিকে নদী অন্যদিকে সমুদ্র। এই অসাধারণ দৃশ্য একমাত্র এইভাবে ঘুরলেই তবেই বুঝতে পারবে। ভারকালায় পৌঁছে একটা স্কুটি নিয়ে জাস্ট গুগল ম্যাপে একটা লোকেশন দিয়ে দাও, যে কোনো সি বিচের লোকেশন। আমি কোভালাম দিয়েছিলাম। তারপর গাড়ি ছুটিয়ে কোস্টাল রোড ধরে এগোতে থাকো, আর সঙ্গে যদি একটুখানি মিউজিক চালিয়ে নাও আর তো কোনো কথাই নেই। তোমার মনে আসতে বাধ্য এই গানটা, এই পথ যদি না শেষ হয়। যেতে যেতে এরকম অনেক চার্চ পড়ছিল এবং আরও অনেক দেখার জায়গা, একটি স্পেস মিউজিয়ামও ছিল। কিন্তু যেহেতু আমাদের অলরেডি একটা দিন ওয়েস্টেজ হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছিল বলে বাইরে বেরোনোই যায়নি, সেই কারণে খুব একটা বেশি সময়ও ছিল না। তাই স্বভাবতই কিছু কিছু জায়গা ছিল যেগুলোকে ছেড়ে বেরোতে হয়েছিল। সেই মানে পারাম্মিগুলাম থেকে খুঁজছি কিউই ফ্লেভার্ড হচ্ছে তোমার আইসক্রিম। এটা মার্সেইলিস বলে একটা কোম্পানি আছে। ফাইনালি এসে পেলাম ভারকালা থেকে কোভালাম যাওয়ার রাস্তায় পুথেনথোপ বলে একটা জায়গা আছে, সেখানে মানে মার্সেলিসের দোকান আছে, বাট এই ফ্লেভার আইসক্রিম কোথাও পাওয়া যাচ্ছিল না। দাঁড়াও রিভিউ দিকে। এগুলো কিউইর মতো খেতে, কিউই যেমন খেতে হয় পুরো সেরকম, বাট টক নয়। তোমরা যদি এখানে আসো না ভারকালা পারাম্মিক মানে কেরালা সাইডটা আসো, মার্সেলিস বলে একটা কোম্পানি আছে, মানে বেসিক্যালি এই কোম্পানি, এই আইসক্রিমটা অবশ্যই ট্রাই করো। 10 টাকা করে সেই পেপসিগুলো পাওয়া যায়, একটা পাইনাপেল ফ্লেভার সেটাও আছে, সব ধরনের ফ্লেভার পাওয়া যায়, প্লাস 10 টাকা করে পেপসি কাইন্ড অফ। এরা মানে এত
সুন্দর বানায়, খেলে জাস্ট পাগল হয়ে যাবে। দারুণ খেতে আসবে অবশ্যই, টিপিক্যালি মানে মানে মোস্ট রেকমেন্ডেড যাকে বলে এই ফ্লেভার রাইস, মানে মার্সেলিস কোম্পানির আইসক্রিম। যাই হোক না কেন খেয়ে দেখো একটা, দারুণ লাগবে। রাস্তার মাঝেই পড়েছিল একটি লাইট হাউস, যেটা কিন্তু একেবারেই আনপ্ল্যান্ড ছিল। এই লাইট হাউসটার নাম ছিল আনজেনগো লাইট হাউস। এটি কোভালাম থেকে ভার্কালা যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়বে। এখন এসেছি একটা লাইট হাউসে, রাস্তার মধ্যে একটা লাইট হাউস পড়লো, দিয়ে যাচ্ছি উপর থেকে। 20 রুপিস পার হেড লাগবে, আর যদি ভিডিও ক্যামেরা করতে চাও আরও 25। সো অনেকটা উপরে দেখো। বেশ তোমরা যদি আসো কোভালাম থেকে, মানে সরি ভার্কালা থেকে বা কোভালাম থেকে হোয়াট এভার, অবশ্যই যারা স্কুটি চালাতে পারো তারা অবশ্যই স্কুটি করে এসো, তবে সেই রোডের মজা নিতে পারবে। ঠিক আছে, দেখো কি দারুণ। দেখো ওই দূরে যা দেখা যাচ্ছে না, একদিকে ব্যাকওয়াটার, দিস সাইড ব্যাকওয়াটার, দিস সাইড সি বিচ, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্ট। ফোর্টে খুব বেশি কিছু নেই, মানে বেসিক্যালি দেখার মতো কিছু নেই, জাস্ট মানে ফোর্টটা বানিয়ে রেখেছে, মানে আগেকার দিনে ফোর্ট ছিল, সেটার কিছু ধ্বংসাবশেষ কাইন্ড অফ আছে, সেটাকে মানে কি বলবো রিমেক করেছে যাকে বলে। তো ফোর্ট লাইট হাউসের ওপর থেকে পুরো মনে হচ্ছিল ড্রোন ভিউ পাচ্ছি। একদিকে ব্যাকওয়াটার ক্লিয়ারলি, আর আরেকদিকে নীল সমুদ্র। ঠিক এর পাশেই ছিল সেই ফোর্টটা। এই ফোর্টের ভেতরে এখন কিছুই অবশিষ্ট নেই। আগেকার দিনে যখন জাহাজ চলতো তখন এই ফোর্ট থেকে সিগন্যাল দেওয়া হতো। তারপর আবার যাত্রা শুরু করলাম কোভালামের উদ্দেশ্যে। আর সিটিটা এতটাই সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গা রাস্তা পুরো মাখন। যখন স্কুটি চালাবে, যারা 2 হুইলার চালাতে ভালোবাসে তাদের আলাদাই মজা এসে যাবে। আর এছাড়া স্কুটি যদি না চালাতে পারো, সেক্ষেত্রে ওই ভার্কালা থেকেই প্রচুর বাস থাকে, তো বাসে করে তোমরা ত্রিবান্দ্রম যেতে পারো। ইভেন ওখান থেকে কন্যাকুমারীও কাছে, যদি তোমাদের সময় থাকে তাহলে সেখান থেকে কন্যাকুমারী ট্যুরটাও চট করে সেরে আসতে পারো। আমাদের কাছে অত সময় ছিল না, যেহেতু ফ্লাইট নিইনি, পুরোটাই ট্রেনে গেছিলাম, তাই ট্রেনে অনেকটা টাইমই ওয়েস্টেজ হয়েছিল, যার ফলে অন্য কোনো জায়গা যাওয়া হলো না। কিন্তু অনেকেই যারা ত্রিবান্দ্রম অবধি আসে তারা কিন্তু কন্যাকুমারী ট্যুরটা করে যায়। আমাদের কাছে অত সময় ছিল না, তাই কন্যাকুমারী ট্যুর আর করা হয়নি। এই কেরালার বাকি ব্লগগুলো কি কি ছিল এবং সমস্ত ছিল অফবিট জায়গা, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাই যদি কেরালাকে একটু অন্যভাবে অফবিট ওয়েতে এক্সপ্লোর করতে চাও তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ব্লগ দেখো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। এসে পড়েছি কোভালাম বিচে। এই দেখো বিচটা যথেষ্ট ক্রাউডেড মনে হচ্ছে, প্রচুর লোক স্নান করছে। এই দেখো কোভালাম বিচটা যথেষ্ট ক্রাউডেড, আর যা রোদ উঠেছে, দুদিন ধরে বৃষ্টির ঠেলায় বেরোতে পারলাম না, আর আজকে হচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে। যাই হোক, রোদ উঠেছে অ্যাটলিস্ট যাতায়াত করতে পারছি। কোভালামে পৌঁছালাম, কোভালামে একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে লা মেরিন সি ফুড রেস্টুরেন্ট, একদম পাশে, জাস্ট কোভালাম বিচের বা সাইডে ঢুকতেই। তো সেখানে দেখি খাবার কীরকম থাকে, কোয়ালিটি দিয়ে তোমাদের জানাবো। এই যে দেখো কোভালাম, ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। আর এত রোদের মধ্যে বাইক চালিয়েছি যে পুরো একদম ট্যান পড়ে গেছে। আর লাইট হাউসে আর যাচ্ছি না, প্রচণ্ড ক্রাউডেড জায়গা কোভালাম। তোমরা যদি আসো মানে থেকো না, আমি রেকমেন্ড করবো যে কোভালামে থেকো না, একদমই মানে খুব একটা ভালো জায়গা নয়। দেখো, দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড নোংরা, দিক তো পুরো নোংরা, জল মিশছে সমুদ্রের মধ্যে, যাতা অবস্থা যাকে বলে। লাইট হাউসে আর গেলাম না, এখন ফিরবো আবার ভার্কালাতে। ভার্কালা অনেক ভালো, সো যারা একটুখানি সিরিন জায়গা ভালোবাসো, মানে শুধু নিজেরা একটু এনজয় করতে চাও, তাদের জন্য একদম পারফেক্ট জায়গা।
তারা ভার্কালাতে এসো। এত ক্রাউডেড কোভালাম বিচ আমার একেবারেই ভালো লাগেনি, তবে হ্যাঁ, ডেস্টিনেশনটা আসার রাস্তাটা দারুণ ছিল। সানসেটটা দেখার জন্য জাস্ট দৌড়ে দৌড়ে এলাম, বিকজ কালকে এতটাই অবস্থা খারাপ ছিল ওয়েদারে যে সানসেট দেখা যায়নি। বাট আজকে দেখো, ও মাই গড, এখানে স্নান করতে করতে সানসেট জাস্ট স্পেল বাউন্ড যাকে বলে, তো অসাধারণ লাগছে পুরো জায়গাটা। মানে এই ঘরটার ইউএসপি হচ্ছে স্পেশালি এটা যে এত সুন্দরভাবে দেখা যাবে জায়গাটা, অসাধারণ সুন্দর লাগছে। কি দারুণ সানসেট হচ্ছে, জাস্ট দেখো সামনে প্রায় ডুবো ডুবো সূর্য, আর একটুখানি হলেই পুরোই ডুবে যাবে। তো এই ঘরটা জাস্ট সত্যি কথা বলতে সানসেটের জন্য অসাম। সব নিচে ক্যাফে সার্ভা থেকে দেখছে, I can enjoy sunset from this room. It's awesome, literally awesome. দেখো সূর্যটা অর্ধেক ডোবা অবস্থায় আছে, ওই যে উড়ে বেড়াচ্ছে পাখির মতো, দারুণ লাগছে। ভার্কালার সাউথ ক্লিফ বিচ রিসর্টের যে জায়গাটি, সেখানে কয়েকটি হোটেল আছে, আর ক্যাফে সারওয়া বলে যে জায়গাটি আছে ওখান থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায়। কিন্তু সেখানে যাওয়ার আমাদের দরকারই পড়েনি। ঘর থেকে যা দেখলাম তা ছিল এক টুকরো স্বর্গ। জীবনে কোনো দিন ভুলবো না এই অসাধারণ সূর্যাস্তের রূপ। প্রত্যেকবার যখনই দেখি অসম্ভবভাবে মোহিত হই। এখন দাঁড়িয়ে আছি ভার্কালাতে, ভার্কালা সি বিচ। এটা জাস্ট আমাদের যে রিসর্টটা আছে ওই যে দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, ইট ইজ টু ফার ফ্রম হিয়ার, দ্যাট ওয়ান। এইটা ফার্স্টে বুক করা হয়েছিল কিন্তু তারা ব্যাক আউট করলো, যেটা বললাম একদম বুক করবে না। আর এই পাশেরটা হচ্ছে সেইটা, আর মাঝেরটা হচ্ছে মেয়ার হলিডেজ, সেটা তো বুক করেছিলাম কিন্তু ওরা অনেকটা রেট বলেছিল। সো দিস ইজ দ্য বিচ অ্যান্ড ইউ ক্যান রোম অ্যারাউন্ড। এখন সকালবেলা, তবে একটু হাওয়া নেই বিচটাতে, বাট যথেষ্ট খালি। দেখো তোমাদের কালকে কোভালামটা দেখালাম, কোভালামের কি অবস্থা, চারিদিকে এত ভিড়। সেখানে এই ভার্কালার মতো জায়গায় কেউই নেই বললে চলে, একটা দুটো লোক এদিক ওদিক ঘুরছে মর্নিং ওয়াক করার জন্য। আর দুপুরের দিকেও কেউ থাকে না, দুপুরের দিকে তো থাকবেই না যেহেতু প্রচুর রোদ। বিকেলের দিকে ওই ক্যাফে সারোয়া থেকে তোমরা সানসেট দেখতে পাবে, ওইখানে লোক থাকতে পারে। এত সুন্দর লাগছে পুরো। ভার্কালার দুটো ক্লিফ আছে, একটি হচ্ছে নর্থ ক্লিফ, একটি হচ্ছে সাউথ ক্লিফ। নর্থ ক্লিফটি যথেষ্ট জমজমাট, আর সাউথ ক্লিফ প্রায় শুনশান বললেই চলে। আমি ছিলাম সাউথ ক্লিফ বিচের, এবং এখানে কিন্তু সমুদ্র বেশ রুক্ষ, তাই একটু সাবধানে কাজ করতে হবে। ঠিক আমাদের রিসর্টের পাশেই ছিল ক্যাফে সারওয়া। তোমাদের যদি নর্থ ক্লিফে থাকার প্ল্যান থাকে সেক্ষেত্রে এই ক্যাফে সারওয়াতে এসে অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হতে পারো। তবে এই জায়গাটা কিন্তু তাদেরই ভালো লাগবে যারা একটু সিরিনিটি পছন্দ করে, যারা প্রচুর পার্টি ভাইব টাইপের পছন্দ করে তাদের জন্য নয়। রেডি হয়ে গেছি ভার্কালার লাস্ট দিন এক্সপ্লোর করার জন্য, স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি কায়াকিং করার উদ্দেশ্যে, বাট কায়াকিং করব না, কান্ট্রি বোটিং যেটা আছে ম্যানগ্রোভের ভেতর দিয়ে সেইটা করব। সো পাড়াভুর লেকে, অষ্টমুদি লেকে প্রচুর মানে ভিড় হয়, সেই কারণে পাড়াভুর লেকে শুনেছি একটু কম ভিড়, দেখা যায় ওখানে গিয়ে কি এক্সপিরিয়েন্স করি। তো এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 10:30। রাত আজকে ট্রেন আছে বিকেলবেলা 5:51-তে, ভার্কালা থেকেই আছে। তো এখানে লাগেজ রেখে দিয়েছি। হোটেলটা তো চরম ছিল জাস্ট। তো মানে সি বিচে যখন নামলাম তখন মনে হচ্ছে কেন সি বিচে এসেছি, হোটেলে বসে বসেই সি বিচ দেখতে পারতাম। তো আমরা সি বিচ
থেকে অনেক ভালো ঘর থেকে দেখা যাচ্ছে সমুদ্র। সো তোমাদের জন্য টিপিক্যালি রিকমেন্ডেড এই হোটেলটা। একটু যদি বাজেট হাই থাকে, বাকি জায়গাগুলো বাজেট কমিয়ে ভারকালাতে এসে বাজেটটা একটু হাই করে এখানে থেকে যাও ভাই, পুরো একদম পয়সা উসুল মানে ভিউ পাবে। প্লাস আবার লাক্সারি তো ছেড়েই দাও, লাক্সারিয়াস তো লিভিং অবশ্যই 7,000 পার নাইট চার্জ করছে, মানে লাক্সারিয়াস জায়গা দেবেই তো। কিন্তু ভিউ ইজ চরম চরম যাকে বলে। আর ওনার যিনি আছেন তিনিও প্রচণ্ড হেল্পফুল, আমাদের প্রথম থেকেই হেল্প করছিলেন এবং লাস্ট অবধি হেল্প করে গেছেন এবং আমাদের লাগেজ ফাগেজ সবই রেখে দিলেন, কোনো অসুবিধা নেই। এবং ওনাকে বললেই উনি স্কুটি আনেছে, এই স্কুটিটা এত ভালো দিয়েছে, একদম নতুন, ইভেন হেলমেটটাও পুরো নতুন। সো আরেকটা তো যাই হোক, তো এখন যাচ্ছি পাড়াহুর লেকের উদ্দেশ্যে। পুরো রাস্তাটা তো জানি না কীরকম কী সুন্দর হবে না হবে, অবশ্যই রাস্তায় যদি সেরকম সিনিক ভিউ কিছু থাকে তোমাদের দেখাবো। আর দুটো বিচ এক্সপ্লোর করার ইচ্ছা আছে, সেটা ফেরার পথেই করার ইচ্ছা আছে। সো লেটস গো ফর সাইটসিং। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। বেরিয়ে পড়লাম ম্যানগ্রোভ দেখার উদ্দেশ্যে। এই যাওয়ার রাস্তাটি সত্যি এত সুন্দর ছিল যে আমি পুরো স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম। তোমাদের বলে রাখি, এখানে দুটি ব্যাকওয়াটার লেক আছে, একটি হচ্ছে পাড়াভুর লেক আর একটি হচ্ছে অষ্টমদী লেক। এই দুটোই প্রধান লেক, যেখানে কিনা ম্যানগ্রোভের ভেতর দিয়ে কায়াকিং এবং বোটিং হয়। পাড়াভুর লেকটা তুলনামূলকভাবে কম লোক থাকে, আর অষ্টমদী লেক যেটি আছে সেখানে কিন্তু থাকার জায়গাও আছে, সেখানে লোকের পরিমাণ অনেকটা বেশি থাকে। তাই ডিসাইড করেছিলাম একটু অফবিট টাইপের এলাকায় যাব, তাই পাড়াভুর লেকে যাওয়া। এক্সপিরিয়েন্স প্রায় একরকম, তবে অষ্টমদী লেকটা অনেকটাই বড়। আর একটা দিন যদি হাতে সময় পেতাম, যেদিনকে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য কোথাও যেতে পারিনি, তাহলে অবশ্যই ট্রাই করতাম। কায়াকিং করতে, না কায়াকিং না, কান্ট্রি বোট। কায়াকিং চাইলে করতে পারো। অনেকগুলো মানে আমরা যখন আসছিলাম থেকে হোটেল থেকে এদিকে পাড়াভুর ম্যানগ্রোভের দিকে, তখন দেখছি পুরো ফ্লাইং ধরছে যে হ্যাঁ আপনি ম্যানগ্রোভে যাবেন হ্যান ত্যান। তো তোমরা চাইলেই কিন্তু যেতে পারো, ঠিক আছে। এই দেখো সব কায়াকিং করছে, এই দেখো চাইলে কায়াকিং করতে পারো। কি দারুণ ম্যানগ্রোভ ফরেস্ট। চলেছি ম্যানগ্রোভের জঙ্গলে, দারুণ সুন্দর লাগছে। এটা গোকর্ণতে করেছিলাম, বাট গোকর্ণতে পুরো অন্য টাইপের ম্যানগ্রোভগুলো, আর এখানে পুরো সেই হোগলা যেরকম টাইপের হয় না, ওই রকম টাইপের অনেকটা। দারুণ সুন্দর লাগছে। তোমরা এসে কায়াকিংও করতে পারো। বোটিং বা কায়াকিং দুটো করতেই দারুণ লাগে, তবে হ্যাঁ যদি সময়টা একটু বিকেলের দিকে হয়। যেহেতু ভারকালা স্টেশন থেকে বিকেল 5টার দিকে ট্রেন ছিল, তাই স্বভাবতই বিকেলের দিকে করার সুযোগ হয়নি। তোমাদের অবশ্যই রেকমেন্ড করব, তোমরা গেলে কিন্তু একটু বিকেলের দিকে যখন সানসেট হচ্ছে সেই সময়ে যেও। অষ্টমদী লেকও এক্সপিরিয়েন্স করতে পারো, পাড়াভুর লেকও এক্সপিরিয়েন্স করতে পারো। চাইলে অষ্টমদী লেকের কাছে একদিন থাকতেও পারো, যদি তোমাদের হাতে সময় থাকে তো।
এখন কাপ্পিল বিচে। এত রোদ উঠেছে, প্রচুর বৃষ্টি ছিল এক সময়, এখন আবার রোদের ঠেলায় অন্ধকার, রোদে একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই দেখো, এটা হচ্ছে কাপ্পিল বিচ। এটা পাড়াহুড়ে, যেখানে বেসিক্যালি কায়াকিং করতে গেলাম, সেখান থেকে মানে রাস্তাতেই পড়ে বেসিক্যালি। আর একটা বিচ আছে, সেটা হচ্ছে ইদাবা বিচ, সেখানেও যাব। আমাদের এই বিচটা দেখাই। রাস্তাটা খুব সুন্দর, মানে রাস্তা এখানে হচ্ছে ব্যাকওয়াটার আছে, ওই দিকটা আছে ব্যাকওয়াটার, আর এই দিকটা হচ্ছে বিচ। এখানে ভেবেছিলাম একটা রিসর্ট দেখেছিলাম থাকবো, কিন্তু এখানকার রিসর্ট যেটা ছিল সেটা ছিল মানে একেবারে সি এর সামনে ছিল না, সামনে ব্যাকওয়াটার, তারপরে সি। সো তোমরা যারা আসছো, চেষ্টা করো ভার্গালাতে বিশেষ করে আসার জন্য এমন সিজনে, শীতকালে। মানে বর্ষাকাল তো 1-2 দিন ছিল, বৃষ্টি পড়েছিল বলে ভালো লেগেছে, কিন্তু বাকি দিন 2 দিনই এত রোদ উঠেছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বেসিক্যালি শীতকালে আসার সময় অসাধারণ সুন্দর সি বিচ। এখন দাঁড়িয়ে আছি ব্ল্যাক স্যান্ড বিচে। এটা দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক কালার, ওই কারণে এটার নাম হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। এখানেও বেশ পপুলার, মানে মনে হচ্ছে দেখে প্রচুর লোকজন আছে, স্নান টান করছে। এখানে মনে হচ্ছে ফরেনারের পরিমাণটা বেশি, ব্ল্যাক কালারের স্যান্ড, সেই কারণে এই জায়গাটার নাম ব্ল্যাক স্যান্ড বিচ। যাই হোক, আপনার নর্থ ক্লিভের দিকে যাবো বলে বেরিয়েছিলাম, পৌঁছে গেলাম ব্ল্যাক স্যান্ড বিচে বিকজ অফ মানে ম্যাপিং ডিরেকশন। তো এবার যাবো, ফিরে যাবো, এবার ওই ফিরে যাবো। এখন আছি ইভাডা বিচে। এটাও একটা ভার্গালার মতো ক্লিফের ওপরে, তবে ভার্গালার মতো অতটাও উঁচু নয়, ভার্গালার মতো প্রচুর উঁচু, আর উঁচু হলো 6 তলার ওপরে। একটা দুটো হোটেলে দেখছি এখানে, এখানে তোমরা চাইলে থাকতে পারো। অশোকাম হোটেলটার নাম দেখছি সামনেই আছে। আর এদিকে দেখো নোংরা করে রেখেছে, মানে প্লাস্টিক ফেলছে, এমন অবস্থা। তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হবে না তো কার হবে? ফিরিং টাইপের, খারাপ না। এবার এখান থেকে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ফিরে বিকেলের ট্রেন আছে, বিকেলের ট্রেনে টাটা বাই বাই ভার্গালা অ্যান্ড কেরালা অলসো, বিকজ আবার দেখা হবে চেন্নাইতে গিয়ে। চলো টাটা। এই ইভাডা বিচেই কেরালার সমুদ্র সিরিজটা শেষ হয়। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। হ্যাঁ, এটা কিন্তু শুধু কেরালার গল্প শেষ হলো। এরপরে আসছে আরও এক নতুন গল্প নিয়ে, হারিয়ে যাওয়ার গল্প। তোমাদের জন্য সব সময় তৈরি এক নতুন আঙ্গিকে। দেখা হচ্ছে পরের এপিসোডে।